এই অধ্যায়ের প্রোগ্রেশন, প্রগমন, এটা কেউ কেউ আবার সিরিজ বা প্রোগ্রেশন একই কথা, অনুক্রমও বলে বলে থাকে। প্রগমন, যেটাকে আমরা বাংলায় ধারা বলে থাকি। হ্যাঁ, হোয়াট ইজ প্রোগ্রেশন, হোয়াট ইজ সিকোয়েন্স, হোয়াট ইজ কনজিকিউটিভ নাম্বার। প্রগমনের সংজ্ঞা যদি ইফ ইউ মেমোরাইজ ইউ মে ফরগেট। প্রগমন আসলে সেই জিনিস, বলছে কতগুলো রাশি এমন ভাবে সাজানো হয়েছে যেখানে পূর্ববর্তী রাশিগুলো দেখলে পরবর্তী রাশিগুলো বা পদগুলো অনুমান করা যায়। একটু খেয়াল করো তো, 2 + 4 + 6, বলো বাপ্পি এরপরে কি হবে? স্যার 8, 10। বুঝতেই পারছো? অর্থাৎ যদি কোনো রাশির পূর্ববর্তী পদগুলো দেখে একটি ধারায় মোট যতটা সংখ্যা থাকে, এই যে দুটো একটা শব্দ ব্যবহার করছে, একটু খেয়াল কর। কখনো আমি এটাকে ধারা বলছি, কখনো এটাকে আমি অনুক্রম বলছি, কখনো এটিকে আমি প্রগমন বলছি। তাহলে এটা তিনটে নাম আমি বলেছি। এটাকে ধারা বলা হয়, এটাকে অনুক্রম বলা হয়, এটাকে প্রগমন বলা হয়। তো একটি ধারার যদি পূর্ববর্তী রাশি দেখে তার পরবর্তী রাশি অনুমান করা যায় বা নিশ্চিতভাবে বলে দেয়া যায়, এটাকে মূলত প্রোগ্রেশন বা প্রগমন বলে। অর্থাৎ রাশিগুলো এমন ভাবে সাজানো থাকে যেখানে পূর্ববর্তী পদগুলো দেখে পরবর্তী পদ নির্ণয় করা যায়। একটু লুক এট দ্য বুক, বইয়ের ভাষা আরেকটু কঠিন হতে পারে। বুঝতে পারছো? কতগুলো রাশি বা ধারা এমন ভাবে সাজানো থাকে যেখানে পূর্ববর্তী রাশিগুলো দেখে পরবর্তী পদগুলো নির্ণয় করে ফেলতে পারো। পারো তো তোমরা? এই যেমন ও বলে ফেলছে এরপরে 12, এরপরে 14, এরপরে 16। হ্যাঁ, অর্থাৎ একটি ধারা এমন ভাবে সাজানো আছে যেখানে পূর্ববর্তী পদগুলো দেখে পরবর্তী পদ বলে দেওয়া সম্ভব হয়, তাকে প্রোগ্রেশন বা প্রগমন বলে। এই প্রোগ্রেশন বা প্রগমন বা ধারাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটিকে আমরা সমান্তর প্রগমন বা সমান্তর ধারা বলে থাকি, আর একটাকে গুণোত্তর প্রগমন বা গুণোত্তর ধারা বলে থাকি। যেটিকে আজকে প্রগমন হিসেবে শেখাচ্ছি সেটি যখন বিশেষ পরীক্ষা দিবে ওখানে প্রগমন শব্দটা লেখা থাকবে না, ওখানে লেখা থাকবে ধারা, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। কিন্তু তোমাদের বিজনেস ম্যাথের ভাষা হলো সমান্তর প্রগমন এবং গুণোত্তর প্রগমন। এটি কোনটাকে বলে? দেখো, একটি প্রগমন বা ধারার, একটি ধারার পরপর দুটি পদের মধ্যকার ব্যবধান বা বিয়োগফল সমান হলে তাকে সমান্তর প্রগমন বলে। আর দুটি ধারার বা দুটি পদের মধ্যকার গুণফল সমান হলে, ভাগফল সমান হলে, দুঃখিত, বা অনুপাত সমান হলে তাকে গুণোত্তর ধারা বলে। আমি আবারও বলছি, দেখো, প্রগমন কত প্রকার বলো আকাশ? সমান্তর প্রগমন, গুণোত্তর ধারা, সমান্তর ধারা দুই সমান্তর প্রকার। ধারা সহজ ভাষা। সমান্তর মানে যোগ ধারা, দুটি পদের মধ্যকার বিয়োগফল যদি সমান হয় তাকে সমান্তর ধারা বলে। 2, 4, 6, 8, 10, 12, 14। দেখো, এই 14 থেকে 12 বাদ দিলেও 2, 12 থেকে 10 বাদ দিলেও 2। অর্থাৎ প্রতি দুটি পদের মধ্যকার ব্যবধান বা বিয়োগফল বা অন্তর সমান হলে তাকে সমান্তর প্রগমন বলে। আর পরপর দুটি পদের মধ্যকার ভাগফল সমান হলে তাকে গুণোত্তর বা ধারা বা গুণোত্তর প্রগমন বলে। বিয়োগফল সমান হলে তাকে সমান্তর প্রগমন বা যোগ প্রগমন বলা হয়। সমান্তর মানে যোগ ধারা, বিয়োগফল সমান হলে তার নাম যোগ ধারা, ভাগফল সমান হলে তার নাম গুণ ধারা বা গুণোত্তর ধারা। যেমন দেখো, 2 + 6 + 18, বলছে এই যে ধারাটা লিখলাম বাপ্পি চৌধুরী, এটা কি সমান্তর প্রগমন নাকি গুণোত্তর প্রগমন? এখানে দেখা যাচ্ছে 6 থেকে 2 বাদ দিলে 4, কিন্তু 18 থেকে 6 বাদ দিলে তো 4 হয় না। কিন্তু ভাগ করে দেখো তো, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? স্যার 3 হচ্ছে, 3 3। মিল। আবার এটা 18কে গুণোত্তর। 6 দিয়ে ভাগ করো। স্যার গুণোত্তর ধারা। দুটি পদের মধ্যকার ভাগফল ভাগ করার নিয়ম, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করার নিয়ম, দ্বিতীয়টা থেকে প্রথম পদ। এই কারণে বিজনেস ম্যাথমেটিক্সে একটি প্রশ্ন পড়েছে, সাধারণ অন্তর কাকে বলে? ইংলিশে আমরা ডিফারেন্স বলে থাকি, ডি বা ডিফারেন্স। এর বাংলায় সাধারণ অন্তর কাকে বলে? তো তোমরা লিখবে, একটি ধারার একটি ধারার বা প্রগমনের পূর্ববর্তী পদ এবং তার প্রথম পদের মধ্যকার ব্যবধান যখন সমান হয়, ঠিক আছে, বা পূর্ববর্তী এবং তার প্রথম পদের মধ্যকার ব্যবধান বা বিয়োগফলকে সাধারণ অন্তর বলা হয়। আমি আবার বলছি, সাধারণ অন্তর কাকে বলে? পরীক্ষা প্রশ্ন। পূর্ববর্তী পদ এবং তার আগের পদের মধ্যকার ব্যবধানকে সাধারণ অন্তর বলে। অর্থাৎ 4 টাকা থেকে 2 টাকা বাদ দিতে হবে, 2 থেকে 4 বাদ দিলে হবে না।
দ্বিতীয় পদ থেকে প্রথম পদের ব্যবধানকে সাধারণ অন্তর বলা হয়। খুব সংক্ষেপে বলি, এতক্ষণ যা পড়ালাম, প্রোগ্রেশন বা প্রগমন, এটি দুই প্রকার: সমান্তর ধারা বা সমান্তর প্রগমন, গুণোত্তর ধারা বা গুণোত্তর প্রগমন। যে প্রগমনে বা যে ধারায় পরপর দুটি সংখ্যার অন্তর বা বিয়োগফল সমান হয় তাকে সমান্তর প্রগমন বলে। আর যে প্রগমন বা ধারায় দুটি পদের মধ্যকার ভাগফল বা অনুপাত সমান হয়, ভাগফল এর ইংলিশ হলো রেশিও, রেশিও এক ধরনের ভগ্নাংশ, 2:3, এটার আরেকটা নাম কিন্তু 2/3। কাজে বোঝা গেল রেশিও বেসিক্যালি যে ফ্র্যাকশন, রেশিও এর ইংলিশ হলো, রেশিও ইজ এ কাইন্ড অফ ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ। কাজে দুটি পদের মধ্যকার ভাগফল সমান হলে তাকে গুণোত্তর ধারা, আর বিয়োগফল সমান হলে তাকে সমান্তর ধারা বা যোগ ধারা বলে। এবার একটু মুখস্থ বলুন দেখি, সাদিয়া আফরিন, সমান্তর প্রগমন কাকে বলে এবং গুণোত্তর প্রগমন কাকে বলে? বলো দেখি। পরপর দুটি পদের মধ্যকার বিয়োগফল সমান হলে তাকে কি বলে বলো বাপ্পা, মেজবা সাদিক। 1+3+5+7 +... 81, বলো এটা কি সমান্তর প্রগমন নাকি গুণোত্তর প্রগমন? তো সমান্তর ধারা। ঠিক আছে, ভালো করে বুঝো। পরপর দুটি পদের মধ্যকার বা দুটি পদের মধ্যকার ব্যবধান বা বিয়োগফল সমান হলে, 3 টাকা থেকে 1 টাকা বাদ দিলে 2, 5 টাকা থেকে 3 টাকা বিয়োগ করলে 2, দুটি পদের বা মধ্যকার বিয়োগফল সমান হলে তাকে সমান্তর প্রগমন বলে। দুটি পদের মধ্যকার ভাগফল সমান হলে, এটা বিয়োগ করলে সমান হবে না, 4 থেকে 1 বিয়োগ করলে 3 টাকা, 16 থেকে 4 বিয়োগ করলে তো 3 টাকা হয় না। কিন্তু ভাগ করে দেখো তো, 4-কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 4। 16-কে 4 দিয়ে ভাগ করলেও 4, 64-কে 16 দিয়ে ভাগ করলেও 4। এভাবে ভাগফল সমান হলে তার নাম গুণোত্তর ধারা, বিয়োগফল সমান হলে তার নাম সমান্তর ধারা। বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? তাহলে ধারা বা প্রগমন কাকে বলে? দুটি রাশি এমন যা পূর্ববর্তী রাশি দেখলে পরবর্তী রাশি বা পদ নির্ণয় করা সম্ভব হয় তাকে প্রগমন বলে। যদিও টাইটেলটা থিওরিটিক্যাল, কিন্তু না বোঝালে বোঝা কঠিন হতে পারে। এবার বলছিলাম হোয়াট ইজ ডিফারেন্স, কমন ডিফারেন্স, সাধারণ অন্তর কি, এগুলো না বুঝলে কিন্তু অঙ্ক করানো যাবে না। সাধারণ অন্তর না বুঝলে কিন্তু এই অধ্যায়ের অঙ্ক করতে পারবেন। অন্তর মানে বিয়োগফল, তার মানে সমান্তর ধারা হতে হবে। একটি সমান্তর প্রগমন বা সমান্তর ধারার অন্তর্গত যে কোনো একটি রাশির সহিত উহার ঠিক পূর্ববর্তী রাশির যে ব্যবধান, একটি সমান্তর প্রগমন বা সমান্তর ধারা একটি রাশির সাথে ঠিক তার পূর্ববর্তী রাশির যে ব্যবধান, একেই সাধারণ অন্তর বা বিয়োগফল বলে। একটি রাশির সাথে তার পূর্ববর্তী রাশির ব্যবধান, পরবর্তী বলা হয়নি কিন্তু। আমরা ম্যাথমেটিক্সে অঙ্ক করানোর সময় ছাত্রদের বলি দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি বিয়োগ করো। একটি রাশি থেকে তার পূর্ববর্তী রাশির যে ব্যবধান তাকে সাধারণ অন্তর বলে। এবার একটু বলো দেখি, একটা অঙ্ক দিব, বলতে হবে সাধারণ অন্তর কত। ক্যালকুলেশন করে সঠিক উত্তর বলবে, একবারই বলার সুযোগ পাবে। বিসিএস এর একটি কোশ্চেন, 90+80++... এই ধারায় ডি বা ডিফারেন্স বা সাধারণ অন্তর কত হবে? একবারই বলতে পারবে। দশ। -10। একজন বলেছে -10। +10, একজন -10, আর কেউ? সো আমরা যে প্রশ্নটা পড়ছিলাম অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়েছে 2020 সাল, সাধারণ অন্তর বিষয়টা আসলে কি? একটি সমান্তর প্রথম শর্ত, সাধারণ অন্তর বের করতে হলে সমান্তর ধারা হতে হবে। একটি সমান্তর প্রগমনের যে কোনো একটি রাশি থেকে তার পূর্ববর্তী রাশির বিয়োগফল, 80 - 90, বিয়োগফলকে সাধারণ অন্তর বলা হয়, -10। ছাত্ররা এটা ভুল করে ফেলে, কিন্তু একটু আগে যেটি করাচ্ছিলাম 1+3+5, এটাতে সমস্যা নেই, এটাতে 3 থেকে 1 টাকা বিয়োগ করলে 2 টাকা হয়, এটা পজিটিভ রেজাল্ট, কিন্তু এটা তো নেগেটিভ। -10 ইজ দ্য ডি, মানে ডিফারেন্স। আশা করি বোঝাতে পেরেছি। সাধারণ অন্তর যখনই বের করবে এটি কেয়ারফুলি মনে রাখো, ঠিক আছে? এরপরে আসো, অনুক্রম কাকে বলে? আসলে অনুক্রম যাকে বলে আমার দৃষ্টিতে তাকেই প্রগমন বলে, তাকেই ধারা বলে। অর্থাৎ কতগুলো রাশি এমন ভাবে সাজাবে, যদি এখানে বলা হয়েছে
বলা আছে কতগুলি সংখ্যা বা রাশিকে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে ধারাবাহিকভাবে সাজানোকে অনুক্রম বা ধারা বলে। কেন পড়তে হচ্ছে? এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়েছে 2018 সালে, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স। কতগুলো সংখ্যা বা রাশিকে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে ধারাবাহিকভাবে সাজানোকে অনুক্রম বা ধারা বলে। ধারাবাহিক সংখ্যা কাকে বলে? পরপর দুটি পদের মধ্যকার ব্যবধান সমান। যেমন বিসিএস এ পড়লে 36, বিসিএস এ 1+5+9+... +... 36 বিসিএস এর কোশ্চেন। তাহলে এটাকে আমরা একটা অনুক্রম বলছি, কারণ কতগুলো রাশিকে এমন ভাবে সাজানো হয়েছে যেখানে নির্দিষ্ট নিয়ম ফলো করা হয়েছে। একের পরে 5, 4 বৃদ্ধি পেয়েছে, 5-এর পরে 9, 9-এর পরে 13, 13-এর পর 17, এভাবে 21। আবার এটার আর একটা নাম সমান্তর অনুক্রম। তাহলে তোমরা এই সংজ্ঞাগুলো পড়ে নিবে। অনুক্রম বা প্রোগ্রেশন বা প্রগমন বা ধারাকে দুই ভাগে ভাগ করেছে, একটি সমান্তর প্রগমন, একটি গুণোত্তর প্রগমন। এবার সে সূত্র নিয়ে কথা বলবো। যে সূত্র তোমরা আগে থেকেই জানতে, 6, 7 এবং 8, তিনটে প্রশ্ন একটু খেয়াল করো। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি লেখো। ম্যানেজমেন্ট 15, ফাইন্যান্স 16 এবং 20 সালের প্রশ্ন। আবার একই প্রশ্ন ম্যানেজমেন্ট 20 সালে পড়লো, তখন সূত্র লেখো বলেনি, সরাসরি আহ সূত্রটাই বেসিক্যালি লিখে দেখাতে হয়েছে। সেটি কেমন? আসলে তোমরা তো জানো যে ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার যোগফলের, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলের সূত্র, তিনটে সূত্র সবাই একটু ভালো করে দেখে নেবে। 1+2+3 প্লাস, বলছে এভাবে চলতেই থাকবে এন সংখ্যক পদ, হাজার হাজার হতে পারে, লক্ষ লক্ষ হতে পারে। এর যোগফলের সূত্রটা আসলে কি? দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ড তোমরা? জি স্যার। আমার ছবির কারণে দেখতে অসুবিধা হতে পারে, ডান পাশে লিখে দেখাচ্ছি। এই স্বাভাবিক সংখ্যার পরীক্ষার প্রশ্ন হতে পারে এটা সমান সমান কি, 1 নাম্বার, অথবা একটি ক্রমিক সংখ্যার যোগফলের সূত্রটা কি? মনে আছে তোমাদের সবার, ছোটবেলায় করেছিলে n এন প্লাস ওয়ান প্লাস বাই টু টু। এটি একবার পড়েছে, আবার 2020 সালে মানে ম্যানেজমেন্টে পড়েছে ক্রমিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র কি? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস ডট ডট n স্কোয়ার। প্রশ্নটা দুভাবে হতে পারে, এভাবে লিখে দিতে পারে এটা সমান সমান কত, অথবা এ- ক্রমিক সংখ্যার বর্গের যোগফলের সূত্রটা লেখো। মনে আছে তো সূত্রটা? কার মনে আছে? n × n+1, 2n+1 ডিভাইডেড বাই 6। n × n+1, 2n+1 ডিভাইডেড বাই 6। আবার ক্রমিক সংখ্যার ঘনের যোগফল সূত্র লেখো, 1 কিউব, 2 কিউব। এই সূত্রটা আবার বিসিএস এ পড়েছিল 31। ক্রমিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র নিচের কোনটি? বিসিএস এর কোশ্চেন ছিল এটি। আবার সেই যে ঘনের সূত্রটা জানো তো সবাই, ঘনের সূত্রটার জন্য কোনো কষ্ট করতে হবে না। বর্গের স্বাভাবিক যে সূত্র তোমরা জানো, n × n+1/2, ওই সূত্রটাই লিখতে ওইটার হবে। সাথে লিখে সম্পূর্ণটার উপর একবার হোল স্কোয়ার করে দিলে, ওইটা ছিল একবারের সূত্র, আর এটাই দুইবার, আর একবার মিলে 3বার হয়ে যায়। সো দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে এইটা আর এটা সহজ। স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র শেখালাম, ঘনের সূত্র দেখালাম, এবং বর্গের সূত্র। মাস্ট হ্যাভ টু মেমোরাইজ দিস। তাহলে এবার লেটস গো ফর লেকচার শিটের দিকে যাচ্ছি আমি। তাহলে দেখো, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র এই যে আমি লিখে দেখালাম, n × n+1/2। আবার ম্যানেজমেন্টে পড়লো, এটা লিখে দেখাও। 8 নাম্বার দেখো, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র স্কোয়ার যদি হয়, স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফলের সূত্র, সেটি আশা করি পারবে। এবার আমরা কিছু অঙ্কে চলে যাচ্ছি সরাসরি। তো পরীক্ষার হলে তোমাদের যে কাজটি করতে হবে সেটি একটু সহজ করে ধারণা দিয়ে দিচ্ছি। ধারায় যে অঙ্কটা পড়বে, প্রথম কাজ হলো তোমার, এই ধারাটা কি সমান্তর ধারার অঙ্ক নাকি গুণোত্তর ধারার অঙ্ক? বলো সাগর ভাঙ্গি এবং বাপ্পি চৌধুরী, বলো কি করে বুঝতে পারবো সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? কে পারবে? এনা বিশ্বাস, সোহানা, ব্যবধান দেখেছে। রিয়াজুল ইসলাম, স্যার বিয়োগফল হানিফা। একই হলে হ্যাঁ, সমান্তরাল ধারা আর ভাগফল একই হলে গুণোত্তর। অর্থাৎ দুটি পদের মধ্যকার বিয়োগফল সমান হলে সমান্তর ধারা, ভাগফল সমান হলে সমান্তর গুণোত্তর ধারা স্যার। ধারা।
এখন প্রশ্ন হলো স্যার এটি কেন জানতে হবে, কারণ এই যে পদ সংখ্যা বের করতে বলছে না, এই পদ সংখ্যার সমান্তর ধারার একটা সূত্র আলাদা, আবার যদি গুণোত্তর ধারা হয় তার সূত্র যেহেতু আলাদা, কাজে আমাকে তো জানতেই হবে, তাই না? এই কারণে আমাদেরকে জানতে হবে, যেমন এই 13 নম্বরটা গুণোত্তর ধারা। ঠিক আছে, ঠিক আছে, এই ধারাটির সমষ্টির সূত্র আছে আলাদা, আবার গুণোত্তর ধারা পদের সংখ্যার সূত্র আলাদা। কাজে আমরা এই যে তিনটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, 10, 11, 12, যেটি বিভিন্ন ডিপার্টমেন্টে পড়েছে এই প্রশ্নগুলো, হ্যাঁ, এটি হলো সমান্তর ধারার কোশ্চেন। 5-এর সাথে 7 যোগ করলে 12, 12-এর সাথে 7 যোগ করলে 19, তার বিয়োগফলও 7 7 হবে। 4-এর সাথে 4 আর 7 11, সরি, হ্যাঁ 7 আর 4 11, 11 আর 7 18, 7 7 করে বৃদ্ধি পেয়েছে। 12 9 6, 9 থেকে 12 বাদ দিলে -3, 6 থেকে 9 বাদ দিলেও -3। কাজে এটিও কিন্তু সমান্তর ধারার অঙ্ক। তো কাজেই এই তিনটে অঙ্ক করার জন্য আমাদের যেটি জানতে হবে, পদ সংখ্যা বের করার সূত্র জানতে হবে। তো আমরা একটা সূত্র শিখবো পদ সংখ্যা বের করার নয়, এনতম বা শেষতম পদের মান বের করার সূত্র। এবং এই সূত্রটা দিয়ে আমাদের এখানে অনেক অঙ্ক করতে হবে। মূলত দুটো সূত্র যদি আমরা ঠিকঠাক জানি, এই অধ্যায়ের 80-90% অঙ্ক করতে পারবো। সবাই এই সূত্রটা একটু লিখে নাও। এন তম পদের মান, যার আরেকটা নাম রয়েছে শেষতম পদের মান, একই কথা। এন তম পদের মান বা শেষতম পদের মান বের করে দেখাও। এটা সূত্র হলো এ প্লাস এন n মাইনাস minus 1. ওয়ান ইন্টু ডি। এই একটা সূত্র দিয়ে আমরা অনেক অঙ্ক করব। কিন্তু সমস্যা যেটি হলো, ধারার অঙ্কের ক্ষেত্রে ছাত্ররা যেটি বুঝতে পারে না, এখানে এ মানে তো ব্যাখ্যা নিয়ে সমস্যা হবে না, এ মানে প্রথম পদ। আগে ধারাটা বুঝে নাও সবাই, একটা এনতম পদের মান বের করা আগে শেখাই তোমাদের। আমি যদি তোমাদের বলে থাকি, যেমনটা একটু আগে বলছিলাম, 36 বিসিএস এর যে কোশ্চেন সেটা একটু খেয়াল করো, 1+5+9 প্লাস ডট ডট ডট, আমি যদি এখানে লেখা আছে 861, এখানে এনতম পদের মান, এন এর মান বের করে দেখা, পদের সংখ্যা কয়টি। অথবা যদি বলা হয় এইভাবে পদ সংখ্যা আমরা যদি লিখতে লিখতে যাই, 1+5+9 প্লাস ডট ডট ডট, শেষ পদটাও লেখা আছে, ছোট করে দিলাম অঙ্কটা, ঠিক যেখানে ওখানে যে অঙ্কটা পড়েছে দেখো, একটু বোঝার চেষ্টা করি। এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। বলছে এই ধারার শেষ পদ লেখা আছে, শেষতম পদের মান দেওয়া আছে 81। আবার কোন কোন প্রশ্নকর্তা এই পদটা না দিয়ে তোমার কাছে বলবে এই ধারার দশম পদের মান বের করে দেখাও। 10তম পদ, যার আর এক নাম, এই ধারার শেষ পদেরটা হলো 10 নম্বর, তার মানটা বের করে দেখাও। 10তম পদের মান নির্ণয় করো, মান কত। প্রশ্নটা দুই ভাবে হতে পারে। আচ্ছা, এক হলো 1 নম্বর পদ, একের পরে 4 যোগ করে 5 হলো 2 নম্বর পদ, 9 হলো 3 নম্বর পদ, এইভাবে লিখতে লিখতে 10 নম্বরটার মান কত। তো 10 নম্বরটাই যদি শেষ হয়ে থাকে, শেষতম পদের মান বের করার সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমি কিন্তু আগে সূত্রটা বোঝানোর চেষ্টা করছি। এখানে এ মানে হলো প্রথম পদ, সাইমা সুলতানা এবং রিয়াজুল ইসলাম, সো এ হলো 1, প্লাস এন মানে পদ সংখ্যা। পদ সংখ্যা কাকে বলে, এই সংজ্ঞা কেউ দিতে পারে না, বিশেষ কারার হয়ে চলে আসে। পদ সংখ্যা হলো একটি ধারায় মোট যতটি পদ থাকে তাকে পদ সংখ্যা বলে। যেমন আমি লিখলাম 1, 3, 5, 9 এবং 11, এখানে পদ সংখ্যা কত বলো মেজবা সাদি? 5টা। 1 2 3 4 5। একটি ধারায় 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9 দিলে তোমাদের সুবিধা। একটি ধারায় মোট যতটি পদ থাকে তাকে পদ সংখ্যা বলে। এন মানে হলো নাম্বার অফ টার্ম, পদ সংখ্যা। এন মানে কি বলো, এন মানে পদ সংখ্যা। লিখে দিচ্ছি দেখো, পদ সংখ্যা কাকে বলে বলো, সাগর ভাঙ্গি, এনা বিশ্বাস, মোহাম্মদ এনামুল, একবার বলেছি। একটি ধারায় পদ থেকে তাকে পদ সংখ্যা বলে। একটি ধারায় মোট যতটা সংখ্যা বা পদ থাকে তাকে পদ সংখ্যা বলে। বলো তো এই ধারায় কয়টা পদ আছে? 1 2 3 4 5, তাহলে পদ সংখ্যা পাঁচটা। 5। আর এন এর ব্যাখ্যা হলো এন মানে হলো পদ সংখ্যা। তো এই প্রশ্নকর্তা তো বলেই দিয়েছে, 1টা 2টা 3টা লিখে দিলাম। এই ধারার 10 নম্বরটা মানে শেষটার মান বের করে দেখাও। 10তম পদ মানে এন এর মান 10, মোট পদ হবে 10টা, দশম পদের মান।
তাহলে এনটা লেখা আছে এখানে 10 মাইনাস সূত্রের 1। শুধু আমাদেরকে ডি লিখতে হবে। ডি মানে কি আমি যাকে বলবো দেখি দুইজনের মধ্যে কে বলতে পারে। ডি মানে হলো ডিফারেন্স। কানিস, ফাতেমা, ঋতু বলবে এবং রায়হান, তোমরা দুইজন বলো এখানে ডি কত হবে এই অঙ্কের জন্য। ডি 4 হবে স্যার। সাধারণ অন্তর। একটি ধারায় যে কোনো একটি রাশি থেকে তার পূর্ববর্তী রাশির বিয়োগফলকে ডিফারেন্স বা সাধারণ অন্তর বলে। 5 টাকা থেকে 1 টাকা বাদ দাও 4 টাকা, 9 টাকা থেকে 5 টাকা বাদ দাও 4 টাকা। তাহলে দেখো মান বের হয়েছে, 10 থেকে 1 বাদ দিলে 9, 4 9 36 আর 1 37। এবার যদি এই প্রশ্নটা আমি তোমাদেরকে এইভাবে না করে, তাহলে এর শেষতম পদ 10তম পদ এভাবে লিখতে লিখতে গেলে 37 বের হবে। কিন্তু এই প্রশ্নকর্তা যদি এভাবে প্রশ্নটা না করে এইভাবে প্রশ্ন করে, খেয়াল করো, 1 লেখা আছে, 5 লেখা আছে, 9 লেখা আছে, ডট ডট ডট, মাঝখানে অনেকগুলো লেখা নেই, শেষেরটা 37 লেখা আছে। এবার আমার কাছে প্রশ্ন করা হয়েছে এই ধারায় মোট কতটা পদ আছে, 4টা লিখে দিয়েছে, আর কতটা আছে, মোট কয়টা আছে, মানে এন এর মানটা বের করে দেখাও। তাহলে কখনো কখনো এন এর মান দেওয়া থাকবে, শেষতম পদের মান বের করতে বলবে। কখনো কখনো শেষতম পদের মান বের করে দেওয়া থাকবে এন এর মান জানতে চাবে। তাহলে এখানে তো আমরা দেখলাম আকাশ সর্দার এবং ইমন, এখানে শেষতম পদ বলা আছে 37, লিখলাম 37 শেষতম পদের নিচে, শেষ সমান সমান এ মানে প্রথম পদ 1, এন আমরা জানি না কত, বের করব মাইনাস সূত্রের 1। ডিটা আমরা জানি, ডি মানে ডিফারেন্স বিটুইন টু টার্ম, দ্বিতীয় পদ থেকে প্রথম পদের ব্যবধান 4 টাকা। ক্যালকুলেশন করে দেখো সবাই, 37 থেকে 1 বাদ দিলে হবে 36, 4 1 কে 4 মাইনাস, সরি 4n মাইনাস 4, 36-এর সাথে 4 যোগ করলে হবে 40, 40-কে 4 দিয়ে ভাগ করলে বের হবে দেখো 10। কি বুঝতে পারলাম তা দ্বারা? 40/4 সমান সমান এন, বা এন এর মান 10। এবার দেখি কে কেমন বুঝতে পারছো। আমরা কোশ্চেন নাম্বার 10, 11 এবং 12 ক্যালকুলেশন করে দেখাবো। তাহলে একটা সূত্র অ্যাটলিস্ট তোমরা শিখতে পারছো, পদ সংখ্যা বের করতে বললেও এই সূত্র ব্যবহার করতে হবে, শেষতম পদের মান বললেও এই সূত্রটা ব্যবহার করতে হবে। সূত্রটা কি মুখস্থ বলো একজন দেখি। রিয়াজুল ইসলাম, সাদিয়া আফরিন এবং সুমাইয়া আফরিন, বলো কে বলতে পারবে। A plus n minus 1 into D. ডি। এবার আমাদের লেকচার শিটে যে 10 নম্বর কোশ্চেন যেটি দেখতে পাচ্ছ আমরা সেটি সলিউশন করব। বলো এখানে কি শেষ পদের মান দেওয়া আছে? কানিস, ফাতেমা এবং সাগর ভাঙ্গি বলো, শেষতম পদের মান কি দেওয়া আছে 10 নম্বরে? জি স্যার আছে। কত সেটা? 110। 110, ধন্যবাদ। তারা বলে রাখছে শেষ পদের নিচে, শেষতম পদের নিচেই তার মানটা লিখলাম। সূত্রের সমান সমান এ মানে প্রথম পদ লেখা আছে 5 প্লাস এন মানে পদ সংখ্যা বের করতে বলছে মাইনাস সূত্রের 1। ডি কত হবে বলো সুমাইয়া আফরিন এবং সাগর ভাঙ্গি, বলো ডি কত? 7। 12 থেকে 5 বাদ দিলে 7। 110 থেকে এই 5 বিয়োগ করে দিলাম 105, 7 দিয়ে এটাকে গুণ করবো 7n-7। 105-এর সাথে এই -7 পাশে আসলে যোগ হয়ে 112 সমান 7n। 112-কে 7 দিয়ে ভাগ করবো n, 7 1 7, হাতে থাকে 4, 42, 6 7 42, n এর মান 16। তার মানে এই ধারায় 16টা পদ আছে। উত্তর হয়েছে কিনা দেখো, কোশ্চেন নাম্বার 10, দেয়ার আর 16 টার্ম ইন দ্য সিরিজ, উত্তর লেখা আছে, হ্যাঁ 16টা পদ হবে। তাহলে এবার আমাকে করে দেখাও। কোশ্চেন নাম্বার 11 তো সহজ, তোমরা আমাকে 12 নম্বর সলিউশন করে উত্তর বলো। সবাই করো 12 নম্বর। আমি একটু দেখি চুপচাপ আছে কারা কারা, কথা কম বলছে। রানী খান, নাজরিন নাহার, আচ্ছা বিপ্লব ঘোষ সবার আগে এসছে, ওকে পড়া ধরা হয়নি। আব্দুর রহমান, তো বলো দেখি নাজরিন নাহার এবং আব্দুর রহমান, তোমরা দুইজনই বলো দেখি। 12 নম্বর কোশ্চেন সলিউশন করবো আমি। তো 12 নম্বর কি শেষতম পদ দেওয়া আছে নাকি শেষতম পদের মান বের করতে বলছে? 12 নম্বরে বলছে 12 একটা পদ, 9 একটা পদ, 6 একটা পদ। আমি প্রশ্নটা লিখে নিচ্ছি ফর ইউর বেটারমেন্ট, হ্যাঁ।
এবং পুরো হোয়াইট বোর্ডেই দেখো 12 9 6 -30। অঙ্কটা হলো একটা পদ 12, একটা 9, একটা 6 প্লাস ডট ডট -30। এই ধারাটা লেখা আছে, মাঝখানে প্লাস দেয়নি, কমা দিয়েছে, কোনো অসুবিধা নেই। একটা একটা একটা। আসলে ধারা কখনো কমা দিয়ে হয় না, সবসময় প্লাস দিয়ে হয়। কম্পোজ মিসিং বলতে হবে, 12 + 9 + 6। এবার এটি আমরা পরে দেখলাম যে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিলাম, 9 থেকে 12 বাদ দিল -3, আবার 6 থেকে 9 বাদ দিল -3। যেহেতু বিয়োগফলটা সমান, তাহলে নিশ্চিত হয়ে নিলাম এটি একটি সমান্তর ধারার অঙ্ক। শেষ পদটা দেওয়া আছে -30, কোন পদের মান মানে পদ সংখ্যা জানতে চেয়েছে। ঠিক আছে, তো শেষ পদ তো লেখাই আছে -30। তো আমি শেষ পদের নিচে শেষ পদটা লিখলাম। অঙ্কটা ছিল কত? 12 9 আর 6। এ হলো প্রথম পদ। বলো দেখি, রানী খান বলো, প্রথম পদ কত লিখবো, 12 নাকি 9 নাকি 6? 12। স্যার 12। ধন্যবাদ। এন এন মানে পদ সংখ্যা, এটি বের করতে হবে সূত্রের -1। ডি কত লিখবো বলো দেখি, সাগর ভাঙ্গি এবং রায়হান। ডি মানে ডিফারেন্স। আকাশ সর্দার -3। -3। এখানে কিন্তু ডি হলো -3, রিমেম্বার। কারণ 12 থেকে 9 বাদ দিলে, 9 থেকে 12 বাদ দিলে -3। সো -30, এই পাশের 12 এই পাশে আসলে -12। এখানে মাইনাস দিয়ে গুণ করলে, 3-এর সাথে এন গুণ করলে -3n, মাইনাসে মাইনাসে +3 1 3, 30 আর 12 -42। স্যার এই মাইনাস পাশে বলো বলো, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু চিহ্ন তো নাই। -17 আনসার হইছে। এই +3 যখন এ পাশে আসছে তখনও -3 সমান সমান -3n। এই +3 এ পাশে আসলো -3, তাহলে 42 আর 3 হলো -45। উত্তর তো আকাশ সর্দার ভুল বলেছে। বাপ্পি, তোমার কি মনে হয় শেষ কি সঠিক বলেছে? স্যার আমি -30 কে -36 লিখে ফেলছি, এই জন্য ভুল হয়েছে। ঠিক আছে, এখন তাহলে -45 আর এই -3 ভাগ গুণ অপোজিট আসলে ভাগ হয়, সমান সমান এন। মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে, 3 15 45। তাহলে এন এর মান হবে 15। ঠিক আছে, মানে উত্তর কম্পোজ যদি 30 লেখা থাকে, ভুল আছে এখানে, এন ইজ দ্য থার্ড 15। অর্থাৎ 12 9 6 এভাবে লিখতে লিখতে গেলে 15 নম্বরটার মান হবে -30। 15 নম্বর পদের সংখ্যা। বলছে এই ধারার কোন পদের মান -30 হবে? 15 নম্বর পদের মান হবে -30। সবাইকে বুঝতে পারছো? তাহলে সূত্রটা আশা করি ক্লিয়ার। এবার আজকে তোমাদের 12 তো করালাম, এবার গুণোত্তর অনুক্রমটা একদিনে দুটো সূত্র শেখালে কষ্ট হতে পারে, শুধু সমান্তর গুলো ক্লিয়ার করি। এই তিনটে হলো গুণোত্তর ধারা। আমি সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা এবং এই যে অঙ্কগুলো করাবো, এটা সমষ্টি। এই দেখো তো, এটা পার্ট বি তে পড়েছে, হ্যাঁ? পারো কিনা সবাই? 5 8 11 ধারাটির কোন পদ 383? 3 নাম্বারটা করে দেখাও তো সবাই। ম্যানেজমেন্টে পড়েছিল 2017 সাল। আর একটু প্র্যাকটিস হোক, তারপরে আমি সূত্র লিখে দিচ্ছি। বলো, সাইমা সুলতানা এবং সোহানা বলো দেখি। আমি এখানে 3 নাম্বার, এটাকে এই সূত্র দিয়ে করা যাবে, যে সূত্রটা লেখা আছে? বলেছে 5 একটা পদ, 5 আর 3 8 আর 3 11। এই ধারার কোন পদ 383, মানে শেষেরটার মান দেওয়া আছে 383 হবে শেষমেশ। এন এর মানটা জানতে চাইছে। 5 হলো প্রথম পদ। শুধু ডিটা কত বলো দেখি, রায়হান, আব্দুর রহমান, ডিটা কত? 3 নাম্বার কোশ্চেন। 383। ডিফারেন্স। না না, ডি মানে ডিফারেন্স। কি? শেষতম পদের মান 383 যে লিখে দিয়েছি, এই শেষতম পদের নিচে শেষতম পদের মান। অনেকে এটা সমান সমান 383 লেখে, একই কথা, সূত্রে যার নিচে তার মান লেখাটা ওয়াইজ। ডি হলো 3, কারণ ওই যে 8 থেকে 5 বাদ দাও 3 হবে। সো এটা জি ক্যালকুলেশন স্যার। করো, 127 উত্তর পেয়ে যাবে। ক্যালকুলেশন তো হাউ টু ক্যালকুলেট শিখিয়েছি আমি তোমাদের। এবার আসো কিন্তু উপরের দুটো প্রশ্নে কি সমস্যা, ম্যানেজমেন্ট 18 এবং অ্যাকাউন্টিং 2020। এটা তো পদ সংখ্যা জানতে চাই, ধারাটির যোগফল জানতে চাওয়া হয়েছে। যদি তোমরা চাকরির পরীক্ষার্থী হতো, আমি শর্টকাট শেখাই ওদের। শর্টকাটে যোগ করে দিলে
ক্লিকে উত্তর শেষ। কিন্তু বিজনেস ম্যাথে যেহেতু রিটার্ন করতে হবে, তোমাদের আমি স্যার আপাতত আমার কোশ্চেন আছে। হ্যাঁ শিওর। এই যে সূত্রটা লিখছি না, এই যে a+n−1 × d, হুম। এর নিচে থেকে যখন অঙ্ক শুরু করব, শেষতম পদের মান দেওয়া আছে, তাহলে সূত্রটা কেমন লিখবো? মানে কি সমান a+1 - d, মানে হ্যাঁ আচ্ছা n আচ্ছা আচ্ছা, মাইনাস ভালো ওয়ান একটু ইন্টু প্রশ্ন করেছো। আমরা লিখবো এন তম পদের মান বা শেষতম পদের মান, যে কোনো একটা ভাষা তুমি ব্যবহার করতে পারবে। তবে তোমাদের বইয়ের ভাষা শেষতম না, বইয়ের ভাষা হলো এন তম পদের মান। এভাবে করবে। ও বলছে কিভাবে শুরু করব স্যার? আমরা লিখবো এভাবে, এন তম পদের মান সমান সমান a+n−1 × d। ঠিক পরীক্ষায় যেভাবে করবে সূত্রটা লিখছো তো। লেখার পরে তোমার যদি মনে হয় যে এন তম পদের মানের নিচেই 383 লিখে দিয়ে লিখতে পারো। আবার যদি মনে হয় যে না, আমি এর মানটা আগে লিখবো, কত 5 ছিল, এন এর মান জানি না, -1, ডি ছিল 3, সমান সমান 583 লিখবো, একই কথা। এ পাশে লেখাও যা, এ পাশে লেখাও যা। ঠিক আছে, আমরা জানি এন তম পদের মান সমান সমান এত। ঠিক আছে, এবার বা লিখে এখান থেকে সরাসরি লেখা শুরু করবো। এন তম পদের মানের নিচে এন তম পদের মান, এখানে 383 লিখে পদ সংখ্যা বের করে ফেলবে এন এর মান। আর এই যে, পদ সংখ্যা যদি বলে তখন ওই কি লিখে শুরু করব সূত্রটা? এটা তো পদ সংখ্যায় জানতে চেয়েছে বিধায় এই সূত্র দিয়ে করেছি। আবার এন তম পদের মানও যদি জানতে চায় তখন এই সূত্র দিয়ে শুরু করব। প্রশ্নটা দুই ভাবে হতে পারে। এক, 383, মনে করো ধারাটির কোন পদ 383, এন তম পদের মান দেওয়া আছে 383, এন এর মান জানতে চেয়েছে। আবার এই প্রশ্ন করতে 383 কেটে দিয়ে বলতে পারতো 5+8+11, এই ধারাটির 117 নম্বর ধারার মানটা কত হবে। মানে এইভাবে লিখতে লিখতে গেলে 117, 27 নম্বরে যেটা পড়বে সেটা হবে 383, কিন্তু 127টি পদের মান কত হবে, মানে পদের সংখ্যা যদি 127 হয় তাহলে এন তম পদের মান কত হবে। তখন আমরা এই সূত্র লেখার পরে এ লিখতাম যথারীতি 5, এন এর মান যদি দেওয়া থাকতো 127টা পদ, ডির মান 3, এটা ক্যালকুলেশন করলেও 383 বের হয়ে যাবে। ক্লিয়ার স্যার। বুঝতে পারছো? মানে কখনো কখনো এনতম পদের মানটা দিয়ে পদ সংখ্যাটা জানতে চাবে, কখনো কখনো পদ সংখ্যাটা দিয়ে এনতম পদের মান জানতে চাবে। ভাষাটা বোঝা একটু ক্রিটিক্যাল। আপাতত সূত্রটা মুখস্থ করো। আমি আগেই বলে নিয়েছিলাম যে এই টাইটেলটা ক্রিটিক্যাল, তবে ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু একটা সূত্র দিয়েই সব অঙ্ক মিলে যাবে, কোনো অসুবিধা হবে না, ইনশাল্লাহ পারবে। আচ্ছা, সো আমি তোমাদের সমষ্টির একটি অঙ্ক দিয়ে সূত্রটা, এই একটা সূত্র আর এই যে 1, 3, 5, 99 ধারাটির সমষ্টি নির্ণয় করো। সো যেহেতু তোমাদের বিজনেস ম্যাথ, আমি আগেই বলছিলাম এটি শর্টকাট শেখানো যাবে না, সরাসরি সমষ্টির সূত্র লিখে তোমাদেরকে শেখাবো। সমষ্টি এর ইংলিশ হলো সামেশন, ইংলিশে সাম অফ দ্য নাম্বার, মানে সংখ্যাগুলোর যোগফল। এন মানে নাম্বার। সূত্রটা জানো তো? বলো আকাশ সর্দার, n/2 2a-n+1 × d। 2a+n−1 × d, সাম অফ দ্য নাম্বার n/2 2a+n−1 × d। আমি আবার বলছি, তোমাদের জন্য বিজনেস ম্যাথ এই বড় সূত্রটা তোমাদের দরকার হয়। প্রশ্ন হলো স্যার চাকরিতে যখন পরীক্ষা দিবে তখন কি এটা ছাড়া অঙ্ক করা যাবে? হ্যাঁ যাবে, শর্টকাট সূত্র দিয়ে। কিন্তু এই সূত্রটাও চাকরিতেও দরকার হয়, কারণ এমন কিছু অঙ্ক আছে যেখানে এই সূত্র ছাড়া হয়ই না, এমন দুইটা অঙ্ক চাকরিতে পড়তে দেখা যায়। যদি এই অঙ্কটা এই সূত্র ছাড়াই করা যেত। তো আমরা এই সূত্রের সমস্যাটা কোথায়? এন মানে পদ সংখ্যা, সেই পদ সংখ্যাকে অঙ্কের মধ্যে দেওয়া আছে, বলো সবাই। কানিস ফাতেমা, রিয়াজুল ইসলাম, না স্যার। বিপ্লব ঘোষ। বিপ্লব বলো দেখি, আমি তো এই সূত্র প্রত্যেকটার অর্থ বলতে পারো কিনা তুমি। এন মানে পদ সংখ্যা, নাম্বার অফ টার্ম। এ মানে প্রথম পদ, প্রথম পদ তুমি পারবে, ওখানে লেখা আছে দেখো 1+3+5, এভাবে শেষেরটা লেখা আছে 99। কিন্তু প্রথমটা 1, মাঝখানে একটা লেখনি 3, তারপরে 5, এইভাবে 99, কিন্তু পদ আছে কয়টা তা তো বলেনি। কাজে এন এর মানটা বের করে নিতে হয়। এ মানে প্রথম পদ 1, ডি মানে ডিফারেন্স, 3 থেকে 1 বাদ দিলে 2, সব ওকে, শুধু এন এর মানটা বের করে নিতে হবে। কাজে আমরা পরীক্ষার হলে প্রথমে এন তম পদের মানের এই সূত্রটা লিখবো। লিখে আমরা এখানে আমি করে দেখাচ্ছি, পদ সংখ্যা দেখো
n তম পদের মান, শেষ পদ দেওয়া আছে 99, এ হলো 1, n পদ সংখ্যা বের করব, ডি মানে ডিফারেন্স, 3 থেকে 1 বাদ দিলে 2, 99 থেকে 1 বাদ দিয়ে সরাসরি লিখলাম 98, 2 দিয়ে গুণ করলে 2n-2, এ পাশে আসলে 100, 100কে 2 দিয়ে ভাগ করলে 50, n এর মান 50 হবে তো নাকি আকাশ সর্দার? জি স্যার। জি স্যার। আমার স্পেস না থাকাতে আমি ক্যালকুলেশন শেষ করলাম না। তাহলে n এর মান তোমরা এভাবে বের করবে, উপরে 50 করলে, করার পরে যেটা করবে সেটি খেয়াল করো। n এর মান যখন 50 বের হয়ে যাবে, অতএব সমষ্টি লিখে এই সূত্রটা লিখে মানটা বসাতে হবে। উদাহরণস্বরূপ n এর মান 50 মাইনাস সূত্রের 2, 2a মানে প্রথম পদ 1 টাকা ছিল, n মানে 50 মাইনাস এখানে সূত্রের 1, d মানে ডিফারেন্স ছিল 2, এই অঙ্ক করলে উত্তর বের হয়ে যাবে। 50কে 2 দিয়ে ভাগ করলে 25, সেকেন্ড ব্র্যাকেট 2, 50 থেকে 1 বাদ দিলে 49কে 2 দিয়ে ভাগ গুণ করলে 98, ঠিক আছে তো? 25 গুণ 98 আর 2 100, 2500 হবে যোগফল। এই হলো উত্তর। সাম অফ দা নাম্বার। তাহলে আজকে বাসায় তোমাদের দুটো সূত্র হোমওয়ার্ক দিচ্ছি, একটু হলো সমষ্টির সূত্রটা দেখে আসবে, আর an তম পদের মানের সূত্রটা দেখে আসবে। এই দুটো সূত্র যদি তোমরা জানো তাহলে এই অধ্যায়ের 90% অঙ্ক সলিউশন করতে পারবে। আরো 3টে সূত্র আমি শেখাবো, যেটা দিয়ে বাকি 20% কম, মানে 10% অঙ্ক কমপ্লিট হবে। সো আমার আজকে আর কন্টিনিউ করছে না, বিশেষ কারণে আগে বলেছিলাম, কারণ আমি একটু জার্নি করে